গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নিয়ে মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলারকে ধন্যবাদ জানানোর কয়েক মিনিট পরই একটি শিশু ইসরায়েলি গুলিতে প্রাণ হারিয়েছে। দুঃখজনক হলেও সত্য, ফিলিস্তিনের এই ভয়াবহ পরিস্থিতি অনেক সময় আন্তর্জাতিক মিডিয়ায় অন্যান্য বৈশ্বিক ঘটনার আড়ালে চাপা পড়ে যায়। এর একটি রিসেন্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে, ইরান এবং ইসরায়েলের মাঝে সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি। যখন আন্তর্জাতিক মহলে ইরান নিয়ে আলোচনা একদম শীর্ষে উঠে যায়, তখন গাজার শিশুদের অনাহারে মৃত্যু বা বেসামরিক মানুষের উপর হামলার খবর হয়তো ততটা গুরুত্ব পাচ্ছে না। গত জুনেই ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা প্রায় গত কয়েক বছর ধরে বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু যাদের এ বিষয়ে এগিয়ে আসা উচিত তারা কেউই সঠিকভাবে এগিয়ে আসছে না। আজ আমরা কথা বলবো ফিলিস্তিন গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে। এটি শুধু একটি সংঘাত নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি। লক্ষ লক্ষ মানুষ আজ সেখানে খাদ্য, পানি, চিকিৎসা এবং আশ্রয়হীন অবস্থায় এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে আছে। চলুন চ্যাপ্টার ওয়াইজ যাওয়া যাক এবং প্রথমেই বলা যাক খাদ্যের অভাবের ব্যাপারে। আপনারা তো অবশ্যই জানেন গাজায় বর্তমানে চরম খাদ্য সংকট বিরাজ করছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির WFP এর তথ্য অনুযায়ী গাজার প্রায় 20 লক্ষ জনসংখ্যার 1/3 মানুষ দিনের পর দিন না খেয়ে থাকছে। 1/4 বেশি মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়তেই চলেছে। জুলাই 2025 তথ্য বলছে শুধুমাত্র একদিনেই অনাহারে 10 জন ফিলিস্তিনি মারা গেছেন। সূত্র হচ্ছে ঢাকা পোস্ট, 24 জুলাই 2025। সব মিলিয়ে বর্তমানে অনাহারে প্রাণ হারানো মানুষের সংখ্যা 150 ছাড়িয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুও রয়েছে। সূত্র ইত্তেফাক, 1 আগস্ট 2025। আপনার হয়তো ছবিতে বা ভিডিওতে দেখেছেন গাজার মানুষ এক মুঠো খাবারের জন্য কি নির্মম পরিস্থিতির শিকার হচ্ছে। ত্রাণবাহী ট্রাকের কাছে মানুষের ভিড়, সেই ভিড়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা তো ঘটছেই। সম্প্রতি গাজা সিটি সিভিল ডিফেন্স জানিয়েছে খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা 30 জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন 300 জনের মতো। সূত্র BSS, 31 জুলাই 2025। আচ্ছা, আপনারা কল্পনা করুন তো, একজন মানুষ তার ক্ষুধার্ত শিশুর খাবারের জন্য হাত বাড়াচ্ছে আর তার ভাগ্যে আসছে খাবারের পরিবর্তে গুলি। সম্প্রতি মিডল ইস্ট আই এর প্রতিবেদনে একটি হৃদয় বিদারক ঘটনার কথা উঠে এসেছে। গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নিয়ে মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলারকে ধন্যবাদ জানানোর কয়েক মিনিট পরই একটি শিশু ইসরায়েলি গুলিতে প্রাণ হারিয়েছে। সূত্র ইত্তেফাক, 1 আগস্ট 2025। এই ঘটনাগুলো গাজার বর্তমান ভয়াবহতার সামান্য চিত্র মাত্র। বর্তমানে অবরোধের কারণে খাদ্য সহায়তা পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়েছে সেখানে। ইসরায়েলের রানিং হামলা ও অবরোধের কারণে গত মার্চ 2025 থেকে গাজা উপত্যকায় খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং যা পরে কিছু বিধিনিষেধ সহ চালু করা হয়। সূত্র ইত্তেফাক, 27 জুলাই 2025। জাতিসংঘের মতে ইসরায়েলের হামলায় গাজার শিক্ষা ব্যবস্থা প্রায় পুরোপুরি ধসে গেছে। এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে প্রায় 6,30,000-এর বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে। খবরটি নেওয়া হয়েছে সময় টিভি থেকে 9 সেপ্টেম্বর 2024 সালে। তারপর আসি পরের চ্যাপ্টারে, আকাশপথের সাহায্য ও সীমাবদ্ধতা। গাজার এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ আকাশপথে ত্রাণ পাঠানোর চেষ্টা করছিল। যুক্তরাজ্য, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ইসরায়েল নিজেও আকাশপথে ত্রাণ বিতরণের চেষ্টা করে। এই খবরটি নেওয়া হয় প্রথম আলো, 22 ফেব্রুয়ারি 2024 ও NTV অনলাইন, 27 জুলাই 2025। সেই সাথে ইত্তেফাকে প্রকাশ পায় 27 জুলাই 2025। স্থলপথে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ায় এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তবে আকাশপথে ত্রাণ বিতরণ কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে যেমন ত্রাণের পরিমাণ পর্যাপ্ত নয়, অন্যদিকে ত্রাণ ফেলার সময়ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় ত্রাণ ভুল জায়গায় পড়ছে বা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে, ভিড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। সব মিলিয়ে এই ব্যবস্থাটিও আশঙ্কাজনক এবং প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বড় কথা হলো এই সামান্য ত্রাণ গাজার বিশাল জনসংখ্যার জন্য আসলে কিছুই না। মানবিক সংস্থাগুলো এবং জাতিসংঘ বারবার ইসরায়েলের প্রতি স্থলপথে নির্বিঘ্নে ত্রাণ পৌঁছানোর অনুমতি নেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের মতে শুধু আকাশপথে সাহায্য দিয়ে এই ভয়াবহ মানবিক বিপর্যয় মোকাবেলা করা সম্ভব নয়। সূত্র বাংলাদেশ প্রতিদিন, 28 জুলাই 2025। কিন্তু এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে তারা সবাই ত্রাণ পাঠানোর জন্য ইসরায়েলের কাছে রিকোয়েস্ট করছে, আমেরিকার কাছে রিকোয়েস্ট করছে, বা তারা নিজেরাও ত্রাণ দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যুদ্ধবিরতির জন্য যাদের এগিয়ে আসা দরকার তারাই এগিয়ে আসছে না বা তারাই কিছু করতে পারছে না বললে ভুল হতে পারে, কারণ হয়তো বা তারা ইচ্ছে করেও করছে না। এখন আসা যাক ইসরায়েলে হামলা ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে। ইসরায়েল হামাস যুদ্ধে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় কমপক্ষে 7,138 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সূত্র BSS, 31
জুলাই 2025। জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসরায়েল নারীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করছে এবং সেই সাথে যৌন সহিংসতাকে যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহার করছে, যা অবশ্যই গণহত্যার শামিল। এই তথ্যটি নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। দুঃখজনক হলেও সত্য, ফিলিস্তিনের এই ভয়াবহ পরিস্থিতি অনেক সময় আন্তর্জাতিক মিডিয়ায় অন্যান্য বৈশ্বিক ঘটনার আড়ালে চাপা পড়ে যায়। এর একটি রিসেন্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে, ইরান এবং ইসরায়েলের মাঝে সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি। যখন আন্তর্জাতিক মহলে ইরান নিয়ে আলোচনা একদম শীর্ষে উঠে যায়, তখন গাজার শিশুদের অনাহারে মৃত্যু বা বেসামরিক মানুষের উপর হামলার খবর হয়তো ততটা গুরুত্ব পাচ্ছেন। গত জুনেই ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল। এই খবরটি দেখতে পাওয়া যায় প্রথম আলোতে 30 জুলাই 2025। এটি বলতে গেলে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরে। এখানে বিভিন্ন সংঘাত একে অন্যের সাথে মিশে যাচ্ছে এবং মূল মানবিক সংকট বা মেইন পয়েন্ট থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। এখন আসা যাক আন্তর্জাতিক পদক্ষেপ এবং ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে। এই ভয়াবহতার মাঝে দিয়েও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কানাডা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগেও ফ্রান্স ও যুক্তরাজ্য ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। খবরটি পাওয়া যায় প্রথম আলোতে 31 জুলাই 2025। সেই সাথে বাংলা নিউজ 24 ঠিক একই দিনে। এটি ফিলিস্তিনিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দীর্ঘদিনের দাবির একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু রাষ্ট্র তো আগে থেকেই ফিলিস্তিনি ছিল, এই রাষ্ট্রটি দখল করা হয়েছে মূলত। কিন্তু এই স্বীকৃতি দেওয়ার জিনিসটিকে হোয়াইট হাউস বা আমেরিকা হামাসকে পুরস্কৃত করা বলে মন্তব্য করেছে, যা এই পদক্ষেপের প্রতি বা আহ্বানের প্রতি আন্তর্জাতিক বিভাজন স্পষ্ট করে তোলে। নিউজটি দেখা যায় বাংলা নিউজ 24, যা প্রকাশিত হয় 31 জুলাই 2025 সালে। গাজার পরিস্থিতি একটি চলমান মানবিক সংকট। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো এবং সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। শুধু সাময়িক ত্রাণ নয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি সম্মানজনক ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আমরা সকল সাধারণ মানুষরা আশা করি বিশ্ব নেতারা এই বিষয়ে আরও সংবেদনশীল হবেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এখন পর্যন্ত আমি যা যা ইনফরমেশন বললাম সবগুলোই ইন্টারনেট থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশনা থেকে নেওয়া, এবং আমি সেই অনলাইন নিউজের লিঙ্কগুলো কমেন্টে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।